বর্তমানে দেশের সবথেকে বড় রোগ কোনো মহামারী বা ক্যান্সার নয়, সমাজের সবথেকে বড় কঠিন ব্যাধি আজ আর্থিক বৈষম্য। শুধু বর্তমান কেন, এ যেন চিরকালের অজানা এক ব্যাধি সারা পৃথিবীকে গ্রাস করে রেখেছে। সেই যে টিবি ম্যাকলে নাকি কে যেন সারা ভারত ভ্রমণ করার পর মহা আশ্চর্য হয়ে লিখেছিলেন যে তিনি নাকি ভারতবর্ষে কোথাও একজন ভিখারি খুঁজে পাননি। ভারতের প্রতিটি গ্রাম নগরকে তিনি দেখেছিলেন সব যেন সোনায় মোড়া, অত্যন্ত বৈভবশালী এক দেশ রূপে। কবিগুরুও তো লিখলেন ভারতের প্রতিটি গ্রাম নাকি এককালের সমস্ত দিক দিয়ে স্বাবলম্বী ছিল। কিন্তু আজ কোথায় সেসব? মুষ্টিমেয় হাতে গোনা কতগুলি এদেশের শিল্পপতি, আর সেই ব্রিটিশ আমল থেকে চুষে খাওয়া কতগুলি বিদেশি কোম্পানি, যেগুলি ফুলে ফেপে আজ এক একটি লক্ষ কোটির গণ্ডি ছাড়িয়েছে। এছাড়া অর্থ কোথায়, কার কাছে? হ্যাঁ, উচ্চপদস্থ বেসরকারি ও সরকারি চাকুরিজীবীদের অবস্থা কিছু মাত্রায় সচ্ছল, কিন্তু সেও তো সর্বসাকুল্যে 6 থেকে 8% বেশি নয়। তাহলে বাকিদের অবস্থা আজ কোথায় দাঁড়িয়ে? নিরীহ বাঙালি আজ এক পা করে পিছোতে বেচারা বাঙালিতে পরিণত হয়েছে। নতুন করে উদ্যোগ নেওয়ার ঝুঁকি, সাহস, অর্থ, মনোবল কোনোটাই তাদের নেই। এর থেকে বাবুদের কোনো ছোটোখাটো কোম্পানিতে কম টাকার বেতনে চাকরি করে কোনো মতে বেঁচে থাকাটাই আজ তাদের কাছে পরম তৃপ্তিদায়ক। আর উপায়ই বাকি কোনো একজনের পক্ষে, বা 50 জনই বা হলো, এই বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কি কোনোভাবে সম্ভব? তাদের আধুনিক যন্ত্রপাতি দ্বারা নির্মিত দ্রব্য অত্যন্ত কম খরচে তৈরি হয়ে যায়, অত্যন্ত সুন্দর সুন্দর মোড়ক দিয়ে প্যাকেজিং করা থাকে, কোটি কোটি টাকা মার্কেটিংয়ের জন্য ব্যয় করে, তাতে ক্রেতারা সহজেই সেই পণ্যের প্রতি আকৃষ্ট হয়। একটা মাকড়সার জালের মতো সারা দেশে পণ্য বিক্রয়ের সুন্দর কৌশল করে রেখেছে ডিলার, সুপার ডিলার, ডিস্ট্রিবিউটর, সুপার ডিস্ট্রিবিউটর, সাথে কোম্পানির এক্সিকিউটিভের প্রতিটি রিটেল শপে ভিজিট করা, পণ্য বিক্রির জন্য তাদের কনভিন্স করা, অর্ডার তোলা, প্রয়োজনে বিভিন্ন অফার দেওয়া, আরও কত স্ট্র্যাটেজি। বড় বড় ব্যাংকের ম্যানেজাররা তাঁদের লোন দিতে পারলে নিজেদের কৃতার্থ মনে করে, অথচ আমাদের ব্যাংকের লোন পেতে জুতোর সুখ তলাক হয়ে যায়। সরকার কম টাকায় জমি জায়গা কি লাগবে ঝুলি নিয়ে তাঁদের জন্য দাঁড়িয়ে থাকে। তারাও বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে। 10 থেকে 15 টাকা কেজি দরে গরিব চাষিদের থেকে আলু কিনে তা দিয়ে চিপস বানিয়ে আমাদের 400 টাকা কেজি দরে বেচে দিচ্ছে। আমরাও তা চিবিয়ে আনন্দ পাচ্ছি, সরকার জিএসটি পেয়ে আনন্দ পাচ্ছে, আর বিদেশি কোম্পানিগুলো কোটি কোটি টাকা মুনাফা করে মহানন্দে বাড়ি নিয়ে যাচ্ছে। 5 টাকায় টমেটো কিনে 200 টাকা কেজিতে টমেটো সস বিক্রি করছে। 50 টাকা কেজিতে জব কিনে 500 টাকা কেজিতে হেলথ ড্রিঙ্কস বানিয়ে বেচছে। বাড়ন্ত বাচ্চাদের জন্য কত ভাবে তারা, বড় লজ্জা লাগে। আর কতকাল এরকম বোকা সেজে গর্ব অনুভব করব? জমি আমাদের, লাঙ্গল আমাদের, গরু আমাদের, কৃষক আমাদের, টমেটো আলু আমাদের, সেই টমেটো পেস্ট করি আমরা, বোতলে ভরি আমরা, বেচি আমরা, কিনিও আমরা, অথচ কোটি কোটি টাকা মুনাফা করে বাড়ি নিয়ে যায় ওরা। এরপরেও আবার অনেক বুদ্ধিমান ব্যক্তি গর্বের সাথে অন্যদের কাছে ফলাও করে বলেন তিনি কোন বিদেশি ব্র্যান্ড ব্যবহার করেন। দেশের সমস্যা অনেক, কিন্তু সব থেকে বড় সমস্যা আমাদের মানসিকতায়। তাই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সর্বপ্রথম আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যে ইংরাজদের শাসন, শোষণ, লুট থেকে দেশকে বাঁচাতে আমাদের মহাপ্রাণেরা বলিদান দিলেন, সে কি এই জন্য এককালে ভারতবাসী এইভাবে অবহেলায় দেশের কোটি কোটি টাকা সেই অত্যাচারীদের পায়ে সমর্পণ করবে বলে? এইভাবে যদি অনায়াসে দেশের সম্পদ নদীর স্রোতের মতো বয়ে চলে যেতে থাকে, তাহলে দেশের মানুষ সমৃদ্ধশালী হবে কিভাবে? তাই দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, নিজের স্বার্থে সর্বপ্রথম আমাদের কায় মনোবাক্যে প্রতিজ্ঞা করতে হবে, যা কিনব তা দেশের। চাল, আটা, তেল, মশলা সব তো আমাদের জমি থেকেই, তাহলে অনেক বেশি দাম দিয়ে বিদেশি কোম্পানির মোড়কে কিনব কেন? সর্বাগ্রে খোঁজ করতে হবে এদেশীয় কোম্পানিগুলির। কিন্তু এতেও যে সমস্যা মিটবে তাও নয়,
কারণ আর একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো দেশের মধ্যে আর্থিক বৈষম্যতা। আজ দেশের প্রায় 90% সম্পদ চলে গেছে 3 থেকে 4% মানুষের কাছে, আর পড়ে থাকা মাত্র 10% সম্পদ নিয়ে কাড়াকাড়ি মারামারি চলছে বাকি 95 থেকে 96% মানুষের মধ্যে। আজ এই বিষম পরিস্থিতিতে এদেশীয় কোম্পানিগুলির মালিকও তো ওই 3 থেকে 4% পুঁজিপতিরা। তাহলে ওদের দ্রব্য কিনলে আর্থিক বৈষম্যের কোনো পরিবর্তন হবে কি? বাবুদের 2-4টে গাড়িতে মন ওঠে না, 500খানা গাড়ি দাঁড় করিয়ে রাখে। কখন কোনটা পছন্দ হবে? আমাদের বাসে ট্রেনের ভিড়ে গরমে ওষ্ঠাগত প্রাণ, যেখানে এখনো লক্ষ লক্ষ মানুষ ঝুপড়িতে, ট্রেনের প্ল্যাটফর্ম, ফুটপাতে দিন কাটাচ্ছে, তখন তাদের কোটি কোটি টাকার নিচে বাড়ি পছন্দ হয় না। আমাদের মায়েরা যখন এক কলসি জলের জন্য রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তখন তারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা দামের জল এনে পান করে। মানবিকতা কোথায়? বিদেশে দ্বীপ কিনবে, বড় বড় রাজমহল কিনবে, এতে আমাদের মতো সাধারণ মানুষের ভবিষ্যৎ কি কোনোভাবে উন্নত হবে? তাহলে এদের শক্তিশালী করেই বা লাভ কি? আমাদের মন্ত্র হবে, আমরা সেটাকেই পুষ্ট করব যেটা থেকে আমরা নিজেরা পুষ্ট হব। তাহলে উপায় আমরা নিজেরাই নিজেদের পুষ্ট করে তুলব। কারণ কথায় আছে না, লঙ্কায় যেই যায় সেই রাবণ। কোনো একজন মানুষ ধনী হয়ে উঠলে সমাজের থেকে তার পরিবারেরই কেবল উন্নতি হতে থাকে, আশেপাশের মানুষেরা বরং সেই ব্যক্তি দ্বারা শোষিত হয়। কোনো একজনের সফলতা বৃহত্তর সমাজকে তার ভৃত্য করে তোলে। যদি ধরে নেওয়া যায় যে কারো ছোট্ট একটা দোকান বেশ চলছে, তাহলে সেখান থেকে তার বড় একটা দোকান হয়, তারপর কিছু দূরে আরও একটা দোকান খুলবে, তারপর আরও একটা, সেখান থেকে একটা শপিং মল, তারপর গাড়ি ব্যবসা, 1টা থেকে 10টা গাড়ি হবে, 5টা হোটেল হবে। এইভাবে বংশ পরম্পরাতে ক্রমশ বাড়তে বাড়তে তারা কয়েকশো কোটির মালিক হবে। এতেও বা লাভ কি? সমাজের কথা ছেড়ে দেওয়া যাক, পাশের বাড়ির লোকটাও তার কাছে কর্মচারী হওয়া ছাড়া আর কোনো অফার পায়নি। সমস্ত সমাজের অর্থ নিংড়ে নিংড়ে কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলে সমাজের বিশেষ লাভ হয় না, কারণ খরচের বাহার তখন তার পাল্টে যায়। দেশি গাড়ি ছেড়ে বিদেশি গাড়ি, ছেলের বিদেশি বাইক, বিদেশি পারফিউম, বাড়িতে বিদেশি মার্বেলের ফ্লোর, কথায় কথায় ফ্যামিলি নিয়ে বিদেশ ভ্রমণ। অর্থের প্রাচুর্যতা অধিকাংশ সময় অনর্থ ঘটিয়ে ফেলে। তাই প্রকৃত অর্থে যদি দেশের তথা সমাজের উন্নতির কথা ঘটাতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের ভাবতে হবে নিজের সাথে সাথে নিজের পরিবার এবং একই সাথে সমাজের প্রত্যেকের উন্নতির কথা। মনে রাখতে হবে, কোনো একজনের লক্ষ কোটিপতি হওয়ার চেয়ে লক্ষ জনের কোটিপতি হওয়া সমাজের জন্য ঢের ভালো। কিন্তু কিভাবে? উত্তর একটাই, সংযুক্ত প্রয়াস। আমাদের সংগঠিত হতে হবে। এই সংগঠিত শক্তিই হবে সফলতার একমাত্র চাবিকাঠি। এক একটি উদ্যোগকে সামনে রেখে সকলকে একত্রিত হতে হবে তা সফল করার জন্য। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন শিরা উপশিরা দ্বারা যুক্ত হয়ে সুন্দরভাবে একটি দেহরূপে পরিচালিত হয়, সেই একইভাবে দেশের প্রত্যেকটি ছোট ছোট গ্রাম্য উদ্যোগ, ছোট বড় শহরের নানান উদ্যোগ বা গ্রাম ও শহরের একসাথে বড় বড় যৌথ উদ্যোগ, শিরা উপশিরারূপী কোনো এক কল্যাণকারী সংস্থা দ্বারা দেহরূপী সমগ্র সমাজকে সুষ্ঠুভাবে পরিচালিত করবে। আর এই উদ্দেশ্য নিয়েই ধনবীর গঠন। এখন প্রশ্ন আসতে পারে, মূলধন? কবিগুরু বললেন, সংগঠিত শক্তির চেয়ে বড় মূলধন আর কিছু হয় না। আমাদের ছোট ছোট অর্থ সামগ্রিকভাবে বৃহৎ পুঁজিতে পরিণত হতে পারে। আমাদের মূলধন হোক আমাদের সঙ্গবদ্ধ প্রয়াস। এই অসংগঠিত দুস্থ সমাজকে যদি তার পুনর্মর্যাদায় প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। নোংরা রাজনীতির কায়েমি স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন সমাজ গড়তে হতে হবে বদ্ধপরিকর। তবেই বাঁচবে সমাজ, তবেই বাঁচবে দেশ, তবেই বাঁচব আমরা প্রত্যেককে। অন্যথা নিপীড়িত শোষিত হব প্রতি মুহূর্তে। নিপীড়িত হব শিক্ষায়, স্বাস্থ্যে, নিপীড়িত হব আত্মমর্যাদায়। সমগ্র যুব সমাজের অধিকাংশ আজ পর্যবাসিত হয়েছে টোটো রিক্সা চালক নয়তো ডেলিভারি বয় রূপে। সরকারি ব্যবস্থা ধুঁকছে,
বেসরকারি প্রতিষ্ঠানগুলো লুটছে। শিক্ষাক্ষেত্রে লুট, স্বাস্থ্যক্ষেত্রে তো ভিটেমাটি বিক্রি হওয়ার জোগাড়। তাতেও কি বাঁচছে প্রাণ? মরাটাকে ভেন্টিলেশন করে চলছে পয়সা ইনকামের তোড়জোড়। সমগ্র সমাজ ব্যবস্থা আজ রসাতলে। বলার কেউ নেই, শোনার কেউ নেই। সমস্ত ক্ষেত্রে কেবল কমিশন আর দালালি। মতো অবস্থায় যদি কেউ ভেবে থাকেন যে রাজনীতির মাধ্যমে সব কিছু ঠিক করা যাবে, তাহলে দিবার স্বপ্ন দেখতে বাধা কোথায়? রাজনীতি সামগ্রিক অর্থে ভাবতে পারে। ভালো স্কুল, ভালো রাস্তাঘাট, 24 ঘন্টা ইলেকট্রিক, ভালো প্রশাসন, কিন্তু প্রত্যেক পরিবারের কথা পৃথকভাবে ভাবতে পারে না। অন্ততপক্ষে এখনো পর্যন্ত পারেনি। সরকারি ব্যবস্থায় হসপিটাল রয়েছে, হয়তো আরও কিছু কাল থাকবে, কিন্তু সমাজের পক্ষে তা কোনো কালই পর্যাপ্ত নয়। তাই তো বেসরকারি হসপিটাল, নার্সিংহোমের রমরমা। সমগ্র সমাজ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে না ভাবলে সমাজের প্রত্যেকটি মানুষ ভীষণভাবে বিপদের মুখে পড়বে। শুধু রোজগার বা অর্থ উপার্জনের জন্য নয়, আমাদের সংগঠিত হতে হবে নিজেদের শিক্ষাকে বাঁচাতে, নিজেদের স্বাস্থ্যকে বাঁচাতে। শিক্ষা বাঁচলে তবে তো আমাদের ভবিষ্যৎ শিক্ষার আলোয় আলোকিত হবে। তাই এই সংগঠিত সমাজই গড়বে স্কুল, এই সংগঠিত সমাজকেই গড়তে হবে হসপিটাল। তবেই বাঁচবে স্বাস্থ্য, তবেই বাঁচবে শিক্ষা, তবেই বাঁচবে অর্থ। তাই প্রত্যেককে নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অন্তত প্রতিদিন 1 ঘন্টা সময় বের করতে হবে। দেশ গড়তে মন্ত্র হোক অ্যান আওয়ার ফর নেশন। আসুন দেশকে নতুনভাবে করতে আজই রেজিস্ট্রেশন করি dhanvi.com-এ।